একটা কালো রঙের গাড়ি এসে থামে রোদের মামার বাড়ির সামনে। রোদে দেখানো পথ অনুযায়ী বেশ দ্রুত গতিতে এসে পৌঁছেছে। গাড়ি লক খুলে দিতে রোদ হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির ভিতরের দিকে যায়। এদিকে ফিসিকে রইল নাকি দেখার বিষয় না। সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকতে রোদ সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যায়। এই মুহূর্তে এই জায়গা একদমই ফাঁকা, শুনশান। অথচ একটু আগেও রোদ ফোনে শুনতে পেল কান্না এবং চিৎকার আওয়াজ। চারপাশে চোখ বুলিয়ে রোদ এক পা করে এগিয়ে যেতে থাকে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাসের বেগ দ্রুত। রোদ তার মায়ের ঘরের দরজা সামনে যে দাঁড়ায়। দরজা চাপানো থাকায় ধীর হাতে দরজা খুলতে দেখতে পায় তার মা ঘুমাচ্ছে। এমন অসময়ে তার মাকে ঘুমাতে দেখে রোদ একটু অবাক হয়। রোদ, কখন এলি? পিছন থেকে কারোর কথা শুনে রোদ চমকে ঘুরে তাকায়। দেখতে পায় মোমেনা বেগম দাঁড়িয়ে, চোখে মুখে বিস্ময়ের ছাপ। রোদকে কিছু বলতে না দেখে মোমেনা বেগম আবার প্রশ্ন করে, একা এসেছিস নাকি জামাই এসেছে? রোদের যেন এবার হুঁশ আসে, মাথা নেড়ে বলে, না আসেনি, আমি একা। কিছুটা থেমে আবারও জিজ্ঞাসা করে, মামি, আমার কি কিছু হয়েছিল? মোমেনা বেগম এক নজর ঘুমতো জাহানারা বেগমের দিকে দেখে নিয়ে বলে, না, তেমন কিছু না। তোকে কে বলল? আমি তো মামাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন ধরল জিহাদ। ফোনে চিৎকার কান্না শুনলাম, আর জিহাদ শুধু ফুফু বলতে লাইন কেটে গেল। তাই শুনেই তো আমি ছুটে এলাম। চিন্তা করিস না, তো মায়ের শরীর তো এমনই দুর্বল। আরও আজকে 2 দিন রোজা থাকছে, তাই সকালের দিকে মাথা ঘুরে পরেই যাচ্ছিল। সে সময় আসবি না আসবে, তোর পাশের বাড়ির ওই জমিলা নানি এসে পড়েছে। ওই অবস্থা দেখে সে এমন চিৎকার কান্না জোরে দিয়েছে যেন মরা বাড়ি। মোমেনা বেগমের কথা শুনে রোদ দীর্ঘশ্বাস ফেলে বলে, কিসের রোজা এই সময়? মোমেনা বেগম জবাব দেন, মনে হয় মানতের। আমি তো জানি না, তোর মা কিছু বলেনি। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। মোমেনা বেগম রোদকে আগাগোড়া পরখ করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রোদ, এত সাজগোজ? রোদ দরজার সামনে থেকে সরে এসে বলে, একটা বিয়েতে ছিলাম মাম্মি, আমি বসছি না, পরে আসবো, কাল না হোক পরশু। মোমেনা বেগম ব্যস্ত ভঙ্গিতে বলে, একটু বসে যা। না মাম্মি, আসছি, আম্মুকে একটু দেখে রাখবেন, আমি কাল পরশু আসবো। রোদ বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হতে রোদের চোখ যায় গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নীলের দিকে। রোদ তখন মাথায় হাত দিয়ে মনে মনে ভাবে, এই লোকটার কথা একটু মাথায় ছিল না। তাড়াহুড়ো এবং দুশ্চিন্তার বশে খেয়াল ছিল না সে কার সাথে এসেছে। নীল গাড়ির বনেটের উপর বসে ফোন চালাচ্ছিল। রোদ এগিয়ে এসে নীলকে উদ্দেশ্য করে বলে, বিয়ে বাড়িতে ফিরে চলুন। রোদের গলা পেয়ে নীল ঘুরে তাকায়। এক লাফে বনেট থেকে নেমে রোদের সামনে দাঁড়িয়ে বলে, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছিল, এখন কেমন আছেন? ঘুমাচ্ছে দেখলাম, কথা হয়নি। রোজা আছে বলে মাথা ঘুরে উঠছিল। কাল বা পরশু এসে দেখা করে যাব। তাহলে চলো। এতক্ষণে আমার খোঁজ শুরু হয়েছে হয়তো, আর কাউকে তো বলেও আসেনি। রোদ মাথা নেড়ে বলে, হ্যাঁ চলুন। রোদ এগিয়ে যায় গাড়িতে উঠার জন্য। নীল রোদের পিছু পিছু এগিয়ে যায়, গাড়ির দরজা খুলে দেয় রোদের উঠার জন্য। ঠিক সেই সময় আরো একটা গাড়ি এসে থামে ওদেরই পাশে। রোদ গাড়িতে উঠতে যেও দাঁড়িয়ে যায়। নীল এবং রোদ দুজনের দৃষ্টি ঘুরে যায় সে গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে ঝর্ণা দ্রুত এসে দাঁড়ায় রোদের সামনে। হাঁপাতে হাঁপাতে বলে, তুই চলে এসেছিস, আমাকে বলে আসবি না? আমি পুরো বিয়ে বাড়ি খুঁজে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। রোদ ঝর্ণার এমন অবস্থা দেখে বলে, থাম, ঠান্ডা হ। আসলে তখন ফোনে আম্মুর কথা শুনে এক মুহূর্ত দাঁড়াতে মন চায়নি, তোকে খুঁজেও পাইনি, যার কারণে বলা আসা হয়নি। দুজনে কথোপকথনের মধ্যে সায়ন এসে দাঁড়িয়েছে। নীলকে দেখে সায়ন জিজ্ঞাসা করে, নীল ভাই, আপনি এখানে? রোদকে নিয়ে এসেছেন? নীল সায়নের কথায় ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি নিয়ে আসলাম। তোমাদের রোদ তো একাই চলে আসছিল, তাও দৌড়ে। আমি জোর করে থামিয়ে বললাম কোথায় নিয়ে যেতে হবে। সে তো রাজি না আমার সাথে আসতে, জোর করে নিয়ে আসলাম। একটা মেয়েকে এভাবে ছাড়া যায়? শায়ন বুঝদারের মতো মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, ভালো করেছেন। শায়ন এবার রোদের দিকে তাকে জিজ্ঞাসা করে, ভাবি, যেই জন্য ছুটে আসলে সেটা হলো? হুম, হয়েছে, তাহলে চলো। ওইদিকে সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। এদিকে ঝর্ণা তাড়া দিয়ে বলে, দ্রুত চল। রোদের হাত ধরে ঝর্ণা টেনে নিয়ে যাচ্ছিল। নীল তখন থামিয়ে দিয়ে বলে, যে যেভাবে আসলাম সেভাবে ফিরে যায়। নীলের কথা শুনে ঝর্ণা ঘুরে তাকিয়ে বলে, রোদ আমার সাথে যাক, ওর সাথে কথা আছে, যেতে যেতে কথা বলে নেব। নীল কিছু বলার আগে সায়ন ফট করে বলে, রোদ, নীল ভাইয়ের সাথে যাক, তুমি আমার সাথে চলো। না, রোদ আমার সাথে যাবে। সায়ন আর ঝর্ণার মধ্যে এক প্রকার বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরই মধ্যে রোদ একটু চেঁচিয়ে বলে ওঠে, থাম তোরা, যার যার মতো এসেছি ঠিক তেমনই যাব। কিন্তু রোদ, আসতে পেরেছিস তো, আবার যেতেও পারবি, বেশি সময় লাগবে না, আর যে কথা হবে, চল। জনের কিছু না বলে চুপচাপ সায়নের গাড়িতে উঠে বসে, আর রোদ নীলের গাড়িতে। পরপর 2টা গাড়ি বেরিয়ে যায়। আকাশ রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করতে ব্যস্ত। ফর্মাল গেট আপে তৈরি হয়েছে আজকে, সাদা শার্ট আর নেভি ব্লু কালারের থ্রি পিস সেট।
শার্টের উপর শুধু ভেস্ট পরেছে। ঘর থেকে বেরোনোর পূর্বে কোট গায়ে জড়িয়ে নেবে। চুল সেট করে হাতঘড়ি পড়ছে। এমন সময় ফোন বেজে ওঠে। ড্রেসিং টেবিলের উপর ফোন রাখা ছিল। আফজাল চৌধুরী ফোন করেছেন। ফোন রিসিভ করে স্পিকারে রেখে আকাশ রেডি হতে থাকে। সালাম দিয়ে আকাশ জিজ্ঞাসা করে, কখন আসবেন আম্মু? আয়েশা আর আতিকাকে নিয়ে। আফজাল চৌধুরী একটু চিন্তিত গলায় বলে, আকাশ, তোমার মায়ের শরীর খারাপ করেছে আবারও। আগের দিন মতো বমি করে দুর্বল হয়ে পড়েছে। তাই আয়েশা আর আতিকা যাচ্ছে, আমি যাব না। তোমার মায়ের দেখভাল তো করা লাগবে। কখন হলো এমন? আমি তাহলে এখনই আসছি, চেক আপের জন্য নিয়ে যেতে হবে। না, আসতে হবে না। তুমি অ্যাটেন্ড না করলে খারাপ দেখাবে। ইকবালের সাথে কথা বলেছি, এসে দেখে যাবে। বিয়ের থেকে আম্মুর চেক আপ আগে, তাই বলছি আমি আসছি। আফজাল চৌধুরী এবার আদেশের সাথে বলে, আকাশ, যা বলছি তাই করো। আয়েশা, আতিকা যাচ্ছে। আর রোদ কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ আছে। আম্মুর কোনো অসুবিধা হলে আগে জানাবেন। আফজাল চৌধুরীর সাথে আরও কিছু সময় কথা বলে আকাশ ফোন রেখে দরজার দিকে ঘুরে তাকাতে দেখতে পায় রোদ ধীর পায়ে এসে থেমেছে। আকাশ রোদকে দেখে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? রোদ এক নজর আকাশের দিকে তাকে আবার নিজের দৃষ্টি সরিয়ে জবাব দেয়, মামা বাড়িতে। কেন? আম্মু অসুস্থ তাই। এখন কেমন আছেন? ভালো। আকাশ এই বিষয়ে কথা না বাড়িয়ে বলে, রেডি হয় না। রুমি আপু অলরেডি 2 বার খোঁজ করেছে। আয়শা আতিকা চলে আসবে। রোগ এগিয়ে যেয়ে খাটের উপর বসে আকাশের দিকে না তাকিয়ে বলে, আয়শা আতিকা আসবে, আব্বু আম্মু আসবে না? না, আম্মু শরীর খারাপ তাই আসবে না। তাহলে আয়েশা আতিকার সাথে আমি চলে যাব। আকাশ ঘুরে রোদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন? একেবারে রিসেপশনে পরে যাও? আমার ভালো লাগছে না। এদিকে আমার আম্মু আপনার আম্মু দুজনই অসুস্থ। আমার কিছু ভালো লাগছে না। আকাশ কিছুটা থেমে বলে, তোমার যা ইচ্ছা করতে পারো। আকাশের কথায় রোদ আর কোনো পাল্টা কথা না বলে সাইড টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সমস্ত পানি শেষ করে। ততক্ষণে আকাশ রোদের সামনে এসে দাঁড়িয়েছে। পকেটে হাত থেকে রোদের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, ওষুধ নিয়েছিলে? আকাশের কথা রোদ বুঝতে না পারে প্রশ্ন করে, কোন ওষুধ? আকাশ ইতস্তত করে বলে, জ্বরের ওষুধ। রোদ মাথা নেড়ে বলে, নিয়েছি। আকাশ আর কিছু না বলে কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টিটা স্থির এবং গভীর। প্রথমে বিষয়টা খেয়াল না করলে হঠাৎই আকাশের সেই গভীর দৃষ্টি টের পায় রোদ। ভ্রু সামান্য কুঁচকে তার দিকে তাকিয়ে সে শান্ত গলায় প্রশ্ন করে, কিছু বলবে? না, কিছু না, রেডি হয় না। কথাটা বলে আকাশ ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে যায়। আকাশ বেরিয়ে যেতে রোদ ধপ করে বিছানায় শুয়ে পড়ে। মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। অসহ্য ব্যথায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখে সে। কপালে দুপাশে ধুকপুক করতে থাকা যন্ত্রণায় মনে হয় যেন ভেতরটা কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। গেটের সামনে বেশ অনেকক্ষণ যাবৎ আয়শা আতিকার জন্য অপেক্ষা করছে আকাশ। বেশ কিছু সময়ের মধ্যে ওদের গাড়িটা এসে থামে বিয়ে বাড়ির সামনে। গাড়ি থামতে আয়শা আতিকা দুজনে নেমে আকাশের কাছে এসে দাঁড়ায়। আকাশে কিনে আনা মেরুন রঙের শাড়ি পরেছে আয়েশা, আর আতিকা পরেছে মেরুন রঙের 3 পিস। শাড়ি পরতে পারে না বলে আতিকা এসব ঝামেলায় যায় না। তাই রঙের দিক দিয়ে মিলিয়ে 3জন পরবে বলে ঠিক করেছিল। আয়েশা আকাশকে জিজ্ঞেস করল, ভাইয়া, রোদ ভাবি কোথায়? আয়েশার কথার সঙ্গে সঙ্গে আতিকা আগ্রহ ভরে বলে ওঠে, ভাইয়া, ভাবি কই? ভিতরে আছে, চল। ওদের দুজনকে সঙ্গে নিয়ে আকাশ ভেন্যুর ভেতরের দিকে এগিয়ে গেল। চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, তাজা ফুলের গন্ধ আর মানুষের কোলাহলে পুরো পরিবেশটা উৎসবের রঙে ভরে উঠেছে। আশার আতিকা দুজনে বিস্ময়ে চারপাশ দেখছে আর এগিয়ে যাচ্ছে আকাশের পিছু পিছু। ছাদের ঝাড়বাতি থেকে শুরু করে ফুল দিয়ে সাজানো সম্পূর্ণ বাড়ি, সবকিছু যেন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এদিকে ভেতরে দোতলা করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎই রুমি আর ফরিসের সঙ্গে দেখা হয়ে যায়। রুমি আয়েশার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আয়েশা নাকি? আরে কত বড় হয়ে গেছো! রুমির কথায় আয়েশা ভদ্রভাবে হেসে সালাম দিল। তারপর একটু এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? রুমি স্নেহ ভরা চোখে তার মাথায় আলতো হাত রাখলো। ভালো আছি। রোদকে নিয়ে দ্রুত নিচে আসো। আয়েশা উত্তর দেওয়ার আগে আতিকা চারপাশে তাকে উৎসুক গলায় বলল, আপু, নতুন ভাবি কোথায়? আমরা তো এখনো দেখলামই না। রুমি স্মিত হেসে বলল, রামিসা ঘরে আছে। পার্লারের মেয়েরা এসেছেন তো, সাজগোজ শেষ করছে। রুমির কথা শেষ হতে এবার আকাশ বলে ওঠে, রোদকে নিয়ে আমরা নিচে আসছি, ঠিক আছে আসো। ওদিকে রাফি কতদূর হলো কি জানি। এদিকে ছোট্ট ফারিস তার সাইজের শার্ট, স্যুট, প্যান্ট পরে সেজেছে। আয়শা ফারিসের গাল টেনে দিয়ে বলে, বাবাকে তো একদম হিরো লাগছে, মাশাআল্লাহ। ছোট্ট ফারিস আদর বুঝতে পেরে খিলখিলে হেসে ওঠে। অল্প সময় ফারিসের সাথে খুনসুটি করে ওরা 3জন আবার সিঁড়ি ধরে সামনে এগিয়ে গেল। 3তলায় এসে আকাশ রুমের সামনে দাঁড়িয়ে বলে, ভিতরে রোদ আছে, তোরা যা, নিচে এসে কল করিস। আয়শা ভাইয়ের কথায় মাথা নেড়ে ঠিক আছে বলে ভিতরে যাওয়ার জন্য দরজায় আস্তে করে ঠেলা দিতে দেখা যায় আয়নার সামনে বসে আছে রোদ।
একই রকম মেরুন রঙের শাড়ি, গহনা আর সাজের মাঝে তাকে যেন একেবারে অন্যরকম লাগছে। আয়শা আর আতিকা দুজনেই একসঙ্গে অবাক হয়ে জোরে বলে উঠল, মাশাল্লাহ ভাবি, তোমাকে একেবারে পরীর মতো লাগছে। আয়শা আতিকা গলার আওয়াজে রোদ এবং সাথে থাকা ঝর্ণা দুজনে গড়ে তাকায়। আয়শাকে দেখে রোদ বসা থেকে উঠে এগিয়ে যায়। আয়শা আতিকা দুজনে দুই দিক থেকে রোদকে জড়িয়ে ধরে বলে, ভাবি, তোমাকে মিস করেছি। রোদ নিজেও অনেক প্রাণোচ্ছল অনুভব করে ওদের উপস্থিতিতে। আমিও তোমাদের মিস করেছি। আতিক সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ভাবি, তোমারে নায়িকা লাগছে। আজকে তো বউরে কেউ দেখবো না। আজকে কথা শুনে রোদ হেসে বলে, বউ ছাড়া কাউকে দেখবে না? আসো, বসো এখানে। আয়শা আর আতিকা খাটের উপর বসে পড়ে। এদিকে পাশে ঝর্ণা দাঁড়িয়ে ছিল। রোদ ঝর্ণার পাশে দাঁড়িয়ে বলে, আয়শা, আতিকা, এই হলো আমার বান্ধবী ঝর্ণা। আর ঝর্ণা, এই যে আমার দুই ননদ। পরিচয় পর্ব শেষ করে ওরা চারজনে নেমে আসে বিয়ের মেইন স্টেজের দিকে। রাফি বর বেশে এসে হাজির হয়েছে, কিন্তু রামিসা এখন আসেনি। ওরা চারজন যে একটা টেবিলে বসে। এদিকে আয়শা অনেকক্ষণ আকাশকে ফোন ট্রাই করেও পাচ্ছে না। আয়শা যখন আকাশকে ফোন করতে ব্যস্ত, সেই সময় রোদ আয়েশার হয় ধরে জাকিয়ে বলে, আয়শা দেখো, নতুন বউ চলে এসেছে। রোদের কথা মতো সামনের দিকে তাকাতেই দেখতে পায় রামিসা বসে যে গ্র্যান্ড এন্ট্রি। স্টেজের দিকে এগিয়ে যেতে যেতে চারপাশ থেকে অজস্র গোলাপের পাপড়ি এসে ঝরে পড়ে। সম্পূর্ণ ড্রিম এন্ট্রি নিয়ে হাজির হয় রামিসা। সকালে যখন নতুন বউ দেখতে ব্যস্ত, সেই সময় ওদের টেবিলের পাশে এসে দাঁড়ায় আকাশ। আয়েশার মাথায় টোকা দিতে আয়েশা ঘুরে তাকায়। আকাশকে দেখতে পেয়ে একটা চেয়ার ছেড়ে দিয়ে বসে। রোদের পাশে বসার সুযোগ করে দেয়। এদিকে রোদ তো হাস্যোজ্জ্বল চোখে সামনের দৃশ্য দেখতে ব্যস্ত। আকাশ এক নজর সামনে তো আবার রোদের দিকে তাকিয়ে দেখে নিয়ে বলে, এন্টি খুব সুন্দর না? কথাটা কে বলেছে সেদিকে খেয়াল না করে রোদ জবাব দেয়, হ্যাঁ, অনেক সুন্দর। সব মেয়ের এমন। কথাটা বলতে বলতে রোদ ঘুরে তাকায়। আকাশকে দেখে রোদের কথাটা অসম্পূর্ণ থেকে যায়। মুখে সে উজ্জ্বল হাসিটা মিলে যায় মুহূর্তে। মুহূর্তে চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ নীরবতা নেমে আসে দুজনের মাঝে। আকাশ আর এক নজর রোদকে দেখে নিয়ে বলে, চলো সবাই খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আব্বু আম্মু একা আছে। আকাশের কথায় দ্রুত রোদ বলে ওঠে, আয়শা, চলো তাহলে। রোদ, আয়েশা, আতিকা আর ঝর্ণা একসাথে খেতে বসে। সে সাথে থাকে আকাশ। ওদের টেবিলে যে খাবার সার্ভ করছিল তাকে সরে দিয়ে সায়ন এসে বলে, আমাকে আপ্যায়ন করতে দিন। এখানে সব আমার মনের মানুষগুলো আছে। সায়নের কথা আতিকা ফিক করে হেসে উঠে বলে, ভাইয়ের মন না গোডাউন, অনেকগুলা মনের মানুষ। আতিকা কথার সাথে তাল মিলে ঝর্ণা বলে ওঠে, এরকম 420 হলে মন আর মন থাকে না, গোডাউন হয়ে যায়। ওদের দুজনের কথা সায়ন বলে, আসলে ব্যাপারটা তেমন নয়। আমি খুব উদার মনের মানুষ। সবাইকে ভালোবাসতে ভালোবাসি। কাউকে বাদ দিলে সে যদি কষ্ট পায় তখন তো সমস্যা না। সায়ন এবার আকাশের উদ্দেশ্যে বলে, তুই এত আগে আগে খেয়ে নিচ্ছিস কেন? আমরা তো বাকি আছি নাকি? আকাশ নিজের মতো খেতে খেতে জবাব দেয়, বাসায় ফিরতে হবে দ্রুত, এই জন্যে তোরা তোদের মতো খেয়ে নিস। সে তুই বললেও খাবো, না বললেও খাবো। সায়ন মাংসের বাটি থেকে অনেকটা মাংস ঝর্ণার প্লেটে তুলে দিতে ঝর্ণা চেঁচে উঠে বলে, কি করছেন কি? আমাকে কি রাক্ষস মনে হয়? শান 32 পাটি দাঁত বের করে হেসে বলে, না না, মনে হয় দুর্ভিক্ষ এলাকার বাসিন্দা, তাই ভালো করে খেতে দিচ্ছি। পাগল কোথাকার। সেম টু ইউ। ওদের বাকবিতণ্ডা দেখে রোদ বলে ওঠে, থাম তোরা, কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস? আমি ঝগড়া করছি? এই লোকটা কি বলছে? মজা করছে? তুই হাইপার না হয়ে বস। রোদের কথায় ঝর্ণা চুপ করে বসে যায়। মেজাজ সম্পূর্ণ বিগড়ে গেছে। এদিকে সায়ন একবার আয়েশাকে, তো একবার আতিকা, তো একবার রোদকে একের পর এক আইটেম দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আকাশ বিরক্ত হয়ে বলে ওঠে, সায়ন, এবার থাম। অতিরিক্ত কিছু ভালো না। সায়নের হাতে থাকা বাটিটা রেখে দিয়ে একাংশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, থামলাম কিন্তু বস, একটা কথা বল। তোর চেহারা এত গ্লো গ্লো ভাব কেন? কেমন একটা তৃপ্ত তৃপ্ত লোক আসছে। কি ব্যাপার হয়েছে বলতো? আকাশ সকলের দিকে এক নজর তাকিয়ে বলে, স্কিন কেয়ার করি বস, এই জন্য। এখন যা। না হলে? যাচ্ছি, কিন্তু দেখা হচ্ছে বিয়ের পর। শানি সোজা হয়ে দাঁড়িয়ে রুদ সহ বাকি সকলের উদ্দেশ্যে বলে, মাই ডিয়ার গার্লস, এখন আসি, আবার দেখা হবে। খাটাসের সাথে দেখা হোক, তবে এর সাথে দেখা না হোক। জনার এমন কথা শুনে শায়ন একটু ভাব নিয়ে বলে, খাটাস এবং শায়ন দুজনেই তোমাকে দেখা দিবে। ডোন্ট ওরি ফু। না, এটা বলা যাবে না। পার্সোনাল। বাই। আকাশের গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। রাত বেশি হয়নি, তবুও আকাশ বাদে বাকি তিনজনই ঘুমিয়ে পড়ছে। আকাশ ড্রাইভিং সিটে, তার পাশে রোদ, আর পিছনের সিটে আয়েশা আতিকা। আকাশ রোদের দিকে তাকাতে দেখতে পায় সে নড়েচড়ে উঠেছে, তাই সেদিকে না তাকে জোরে জোরে আয়েশাকে ডেকে ওঠে। আকাশের ডাকে আয়েশা আতিকা দুজনে ঘুম ভেঙে যায়, আর রোদের তো ঘুম আরো আগেই ভেঙেছে। বাড়িতে পৌঁছেছে দেখে আয়েশা আতিকা আর রোদ একসাথে নেমে যায় গাড়ি থেকে। আকাশ গাড়ি পার্ক করতে ভিতরে চলে যায়। কলিং বেল বাজাতে আফজাল চৌধুরীর দরজা খুলে দেয়।
রোদ তৎক্ষণাৎ সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আব্বু কেমন আছেন? আফজাল চৌধুরী হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো মা, আয় ভিতরে আয়। তিনজনে ভিতরে ঢুকতে দেখতে পায় মরিয়ম বেগম সোফায় বসে চা খাচ্ছেন। রোদ আয়েশা আতিকাকে দেখে মরিয়ম বেগম উঠে দাঁড়িয়ে হাত বেড়ে বলে, মাশাল্লাহ, আমার 3 মেয়েকে অনেক সুন্দর লাগছে। রোদ এগিয়ে যেয়ে মরিয়ম বেগমকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, আপনার শরীর কেমন আছে আম্মু? ভালো আছি মা, আল্লাহ যতক্ষণ হায়াত রেখেছে ততক্ষণ আছি। এত চিন্তা করিস না, এসব বলবেন না। নিজেকে সুস্থ ভাবলে সুস্থ থাকা যাবে, ঠিক আছে? এখন তো ভাবার জন্য চলে এসেছি, আর আমাকে ভাবানোর জন্য। যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আশা আতিকা দুজনে যার যার ঘরে চলে গিয়েছে। এই রোদ সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেই সময় আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ি পার্ক করে এসে পরনে স্যুট খুলে এক হাতে নিয়ে কাঁধে ঝুলে ভিতরে আসে। এগিয়ে যেয়ে মরিয়ম বেগমের সাথে কিছু কথা বলে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। সবাই চলে যেতে মরিয়ম বেগম আফজাল চৌধুরীকে বলেন, রোদকে দেখেছো? শাড়ি গহনাতে কি অপরূপ সুন্দর লাগছিল। আফজাল চৌধুরী মাথা নেড়ে বলে, হ্যাঁ দেখলাম। বাহ্যিক সুন্দর আর রোদের ভাগ্যের সৌন্দর্য যদি একই রকম হতো। মরিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, দোয়া করতে থাকি হবে একদিন। আকাশ ঘরে ঢুকতে দেখতে পায় রোদ জামা কাপড় বের করছে। আকাশে জামা কাপড় বের করে লন্ড্রি বাস্কেটে রেখে দিয়ে নিজের গুলো নিয়ে বের হতে যাওয়ার মুখে আকাশের মুখোমুখি হয়। আকাশকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পা বাড়াতে আকাশ বলে ওঠে, নীল নামের ছেলেটা তোমার এত খোঁজ নিচ্ছিল কেন? আকাশের কথা শুনে রোদের পা জোড়া থেমে যায়। ঘুরে তাকিয়ে বলে, আমি কিভাবে জানবো? আকাশ হাতে থাকা স্যুটটা খাটের উপর ছুঁড়ে ফেলে রোদের সামনে এসে দাঁড়ায় আর বলে, জানতেই পারো, তোমাকে নিয়ে তোমার মামা বাড়িতে গিয়েছিল। রোদ আকাশের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, সেটা একটা উপকার ছিল। ওই মুহূর্তে আমার কাছে দ্রুত পৌঁছানোর দরকার ছিল, তাই তাই একটা অচেনা অজানা ছেলের সাথে চলে গেলে চেনা জানা মানুষের থেকে অচেনা অজানা মানুষ বেশি কাজে আসে। আকাশ তার ছেলের সাথে বলে, তাই নাকি? কেমন কাজে আসে? যেমনটা কাজে আসলে একটা ছেলে একটা বিবাহিত মেয়ের ব্যাপারে খোঁজ নেয়, এটা জানতে চায় তার হাজবেন্ডের সাথে কেমন সম্পর্ক। আকাশের কথায় রোদ বেশ অবাক হয়, কিন্তু পরক্ষণে হেসে বলে ওঠে, হাজবেন্ড? কে? কার? আপনি মানেন বুঝি? রোদ এক মুহূর্ত থামলো, আবার বলল, মাতাল হয়ে আসলে মনে পড়েছিল। আচ্ছা, আমার কাছে তো বোখালা সার্টিফিকেট আছে, তাই না? রোদ আকাশের ধমক শুনে রোদ নিজেকে সামলে বলে, দেখুন, ওই ছেলের সাথে আমার কোনো কথা বা আর দেখা হয়নি। আর আমি সেই সময় আপনাকে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আকাশ রোদের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার আগে খাটের উপর থেকে আমার স্যুট নিয়ে লন্ড্রি বাস্কেটে রেখে যাও। আকাশের কথা শুনে রোদ একবার খাটের উপর পড়ে থাকা স্যুটটার দিকে তাকায়। মুহূর্তে ভ্রু কুঁচকে উঠে তার। মনে মনে ভাবে, এত অলস মানুষও হয় নাকি? এতটুকু জিনিসটা নিজে নিয়ে রাখতে পারে না। অগত্যা মনের কথা মনে রেখে মুখের কিছু না বলে রোদ এগিয়ে যায় স্যুটটা নিতে, কিন্তু ঠিক এক পা বাড়াতে বিপত্তি ঘটে। শাড়ি কুচিতে পা জড়ে যায়, ভারসাম্য হারিয়ে সামনের দিকে হেলে পড়তে যায় রোদ। সবকিছু যেন এক মুহূর্তে ঘটে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগেই আকাশ দ্রুত এগিয়ে এসে তাকে দুহাতে জড়িয়ে ফেলে আলগোছে। শক্ত দুটো বাহুর মাঝে থেমে যায় রোদের ছোট দেহটা। অনিচ্ছায় অজান্তে আকাশে এক হাত এসে জড়িয়ে ধরে রোদের সরু কোমর, আর নিজেকে সামলাতে গিয়ে রোদের হাত দুটো আঁকড়ে ধরে আকাশের শার্টের কলার। এক মুহূর্তের জন্য দুজনে স্থির হয়ে যায়। রোদের শরীরটা হালকা কেঁপে উঠে, আকাশের শরীরে পারফিউমের সুবাসে বুকের ভেতরটা ধকধক করতে থাকে অদ্ভুত তালে। এত কাছে, এতটা কাছে চলে আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত। রোদ ধীরে ধীরে মাথা তুলে আকাশের বুক থেকে চোখে চোখ পড়তে বুকের ভিতরে চলা ঝিমঝিম আওয়াজটা যেন আরো তীব্র হয়। আকাশের দৃষ্টি গভীর স্থিরভাবে নিবদ্ধ রোদের চোখের মাঝে। আর রোদের চোখে তখন অজানা এক লজ্জা, অস্বস্তি আর কেমন এক অদ্ভুত অনুভূতি। একটি মুহূর্ত, কয়েকটি সেকেন্ড, তবু সেই কয়েক সেকেন্ড যেন অনেক দীর্ঘ অনুভূতি স্পষ্ট সাজিয়েছে চোখের পাতায়। রোদের আঙুলগুলো এখনো শক্ত করে ধরা আকাশের শার্ট, আকাশে হাতও জ্বরে এসে তার কোমর থেকে। দুজনের মাঝে দূরত্ব বলতে পায় কিছুই নেই। এত কাছাকাছি দাঁড়িয়ে রোদ স্পষ্ট বুঝতে পারে আকাশে বুকের উঠানামা। হঠাৎই রোদের মনে হয় এভাবে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সরে আসতে চাইলে অনুভব করে কোমরের বাঁধন আরো শক্তভাবে তাকে জড়িয়ে ধরছে, যেন মিশিয়ে নিতে চাইছে তার ছোট শরীরটাকে। এবারকের হাসপাতালে অ্যানকোলজি বিভাগের কেবিনের সামনে আকাশ, আফজাল চৌধুরী সেই সাথে রোদ সকলে আছে। কেবিনের ভিতরে মরিয়ম বেগমকে রাখা হয়েছে। ভোরবেলা বিধায় এমার্জেন্সি মেডিকেল অফিসার আর নার্সটা চেক আপে ব্যস্ত। ঘটনা শুরু ভোর রাতে। ফজরের নামাজ শেষে আফজাল সাহেব নিজের জন্য চা বানিয়ে নিয়ে ঘরে এসে দেখতে পান মরিয়ম বেগম আবারও রক্তবমি করেছে। সম্পূর্ণ বিছানা রক্তে লাল হয়ে উঠেছে। উঠে বাথরুমে যাওয়ার মতো শক্তি তার হয়নি। এদিকে মরিয়ম বেগম এর এমন অবস্থা দেখে আফজাল চৌধুরী দৌড়ে আসেন। মাথার কাছে থাকা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মরিয়ম বেগমকে ডাকতে থাকেন,
কিন্তু মরিয়ম বেগমের কোনো সাড়া না পেয়ে দ্রুত ফোন বের করে আকাশকে ফোন করে নিচে আসতে বলে। রাফির বিয়ের অনুষ্ঠান থেকে আসার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল আকাশ। আফজাল চৌধুরী ফোন পেয়ে দ্রুত নিচে নেমে এসে দেখতে পায় মরিয়ম বেগম সেন্সলেস হয়ে আছেন। উপর থেকে বিছানা রক্তে লাল। আকাশ ছুটে এসে মরিয়ম বেগমকে বেশ কয়েকবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে অসহায় দৃষ্টিতে আফজাল চৌধুরীর দিকে তাকায়। আফজাল চৌধুরী তখন আকাশকে বলেন, দ্রুত গাড়ি বের করো, হাসপাতালে যেতে হবে। আকাশ এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি বের করে। এদিকে রোদ, আয়শা, আতিকা সকলে এসে দাঁড়িয়েছে মরিয়ম বেগমের ঘরের সামনে। রোদ দ্রুত কিছু জামা আর ওড়না একটা ব্যাগে করে নিয়ে নেয়। হাসপাতালে কোনটা কেমন লাগে সে তো জানে না। এদিকে আকাশ গাড়ি বের করে ছুটে এসে মরিয়ম বেগমকে পাঁচকোলা করে কোলে তুলে নিয়ে সোজা গাড়ির কাছে চলে যায়। পিছে পিছে রোদ যেয়ে আগে গাড়িতে বসলে মরিয়ম বেগমকে রোদের কাছে শুয়ে দিয়ে আকাশ আয়েশার কাছে এসে বলে, তুই আর আতিকা এখন বাড়িতে থাক, সকালবেলা হাসপাতাল আসিস, এখন আসতে হবে না। কিন্তু ভাইয়া আমি এখন চাই। আকাশ আয়েশাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না, তুই চলে আসলে আতিকা একা থাকবে, আর আব্বু আর আমি না থাকলে সবটা সামলানো যাবে না। সকালে আসিস, ঠিক আছে? আয়েশার কথা না বাড়িয়ে চুপচাপ আকাশের কথা মেনে নেয়। আফজাল চৌধুরী আকাশের পাশে উঠে বসেন আর আকাশ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বের হওয়ার সময় দারোয়ানকে বলে যায় গেট লক রাখতে। আফজাল চৌধুরী মেয়ে দুটোকে রেখে যেতে চাচ্ছিলেন না, কিন্তু একসাথে সবাই যাওয়া ঠিক হবে না বলে দ্রুত ইকবাল সাহেবকে ফোন দিয়ে আসতে বলে। ইকবাল সাহেব তার স্ত্রী মেয়েকে ঠিকই পাঠিয়ে দিবেন। রোদ মরিয়ম বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দোয়া দুরুদ পড়ছেন ক্রমাগত। একদিকে চোখের পানি মুছছে তো আরেক হাতে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ভোররাতের দিকে হওয়ায় রাস্তা প্রায় সম্পূর্ণ ফাঁকা থাকায় এবারকে হাসপাতালে পৌঁছাতে বেশি সময় লাগে না। ইমার্জেন্সিতে নিয়ে যেয়ে দ্রুত অ্যাডমিট করা হয়। ডাক্তার না থাকে আকাশ দ্রুত যোগাযোগ করার চেষ্টা করে যাতে এখনই ডাক্তার আনা যায়। হাসপাতাল অথরিটি আকাশ এবং আফজাল চৌধুরীর পরিচিত হয়। তারা জানায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ডাক্তার আসবে। ততক্ষণ ইমার্জেন্সি মেডিকেল অফিসার দেখবেন আর বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে কানেক্টেড থাকবে। আকাশ উদ্বিগ্ন অবস্থায় পায়চারি করছে। এদিকে আফজাল চৌধুরী আর রোদ দুজনে চেয়ারে বসে আছে। আফজাল চৌধুরীর প্রেশার হাই, তার গা ঘামাচ্ছে ক্রমাগত। দেখা গেল 1 ঘন্টার মধ্যে ডাক্তার এসে হাজির। তার মধ্যে একজন আকাশের পরিচিত, ডাক্তার মেজবা। কেবিনে ঢোকার আগে আকাশকে বলে, চিন্তা করো না, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, আর সবটা আল্লাহর কাছে। আকাশ ডাক্তার মেজবা এর হাত ধরে বলে, আমার মাকে একটু দেখবেন ভাই। ডাক্তার মেজবা আকাশকে আশ্বস্ত করে ভিতরে চলে যায়। এদিকে আকাশ এসে বসে আফজাল চৌধুরীর পাশে আর বলে, চিন্তা করবেন না আব্বু, হয়তো ব্লাড লস অনেক বেশি হয়েছে তাই সেন্সলেস হয়ে পড়েছে। আফজাল চৌধুরী চোখ থেকে চশমা খুলে পাশে রেখে বলে, আকাশ তোমার মাকে নিয়ে ফিরতে পারবো তো? গত রাতে আমাকে বাড়ির সবকিছু বুঝিয়ে দিয়েছে, আর ভোর হতে এমন অবস্থা। কি বুঝিয়ে দিয়েছে? বাড়ির আলমারির চাবি থেকে শুরু করে তার দায়িত্বে থাকা সমস্ত সাংসারিক জিনিস রোদের কাছে দিয়ে দিতে বলেছে। আম্মু আর কিছু বলেছে? হ্যাঁ। কি? আয়েশাকে ভালো ছেলে দেখে বিয়ে দিতে, কিন্তু পড়াশোনা শেষে। আর তুমি যেন রোদকে কখনো ছেড়ে না দাও, সেদিকে খেয়াল রাখতে। আফজাল চৌধুরী আর আকাশ যখন নিজের কথা বলছিল, ঠিক তখন থেকে রোদ কেবিনের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। করিডোরের ঠান্ডা বাতাসে তার হাত দুটো অজান্তে ঝরে আছে বুকের সামনে। কেবিনের কাছের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতে তার চোখ পড়ল নানা রকম যন্ত্রপাতি। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা মনিটর, নীল আলো জ্বলা ছোট ছোট মেশিন, চেয়ারানের স্ট্যান্ড, তারের মতো জড়ানো অনেকগুলো লাইন, সবকিছু মিলিয়ে যেন এক অচেনা জগৎ। এসব যন্ত্রপাতি রোদ এতদিন শুধু টিভির পর্দাতে দেখেছে। সিনেমা বা নাটকে যখন কারো অবস্থা খুব সংকটাপন্ন হয়ে যায়, তখনই এমন সব মেশিনের মাঝে তাকে শুয়ে থাকতে দেখা যায়। কিন্তু আজ বাস্তবে সেই দৃশ্যটা নিজের চোখের সামনে দেখতে পেয়ে তার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। কাছের উপাসে নিস্তব্ধ হয়ে শুয়ে থাকা মরিয়ম বেগমকে দেখে অজানা এক ভয় ধীরে ধীরে তাকে ঘিরে ধরল। মনে হতে লাগলো এত সব যন্ত্রপাতির মাঝে কাউকে রাখা মানে নিশ্চয় অবস্থা খুব একটা ভালো নয়। হাসপাতালে এই নীরব করিডোরে দাঁড়িয়ে থাকতে থাকতে হৃদয় মনে হঠাৎ করে অদ্ভুত এক আশঙ্কা জন্ম নিল। বুকের ভেতরটা কেঁপে উঠল আতঙ্কে, যদি সত্যি খুব খারাপ কিছু হয়ে যায়। এই ভাবনাটাই যেন মুহূর্তের মধ্যে তার চারপাশের বাতাসকে আরো ভারী করে তুলল। বেশ কিছু সময় পর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসেন। আকাশ বা আফজাল চৌধুরী এগিয়ে যেয়ে মরিয়ম বেগমের অবস্থা জিজ্ঞাসা করেন। ডাক্তার মেজবা এর সাথে সিনিয়র ডাক্তার থাকায় তিনি বলেন, অবস্থা ক্রিটিক্যাল, এমন একটা স্টেজ অপারেট বা কেমো কোনো দিকেই এগোতে পারবো না। আকাশ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, তাহলে এখন প্রে ফর হার। ডাক্তার মেজবা একই কথা বলে চলে যান। কিছু সময় আবার রাউন্ডে আসবেন বলে। রাত ধীরে ধীরে ফুরিয়ে আসছে। জানালার উপাশে আকাশে গাঢ় অন্ধকারটা
মিলিয়ে আলোকিত হতে শুরু করেছে। আফজাল চৌধুরী আকাশ চেয়ারে বসে আছে, আর রোদ একবার কেবিনের সামনে যাচ্ছে তো আবার এসে বসছে। অস্থিরতায় সে স্থির হতে পারছে না এক মুহূর্ত। কিছুক্ষণ পর কেবিনের ভেতরে হঠাৎ করে ব্যস্ততা তৈরি হলো। নার্সটা দ্রুত ভেতরে ঢুকলো। ডাক্তারকে ডাকা হলো। করিডোরে অপেক্ষা করতে থাকা মানুষগুলো হঠাৎই অদ্ভুত এক অশনি সংকেত অনুভব করলো। অবশেষে কেবিনের দরজা খুলে যখন খবরটা বাইরে এলো, তখন ভোরের প্রথম আলো পুরো করিডোরে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই ভোরের আলো ফোটার মুহূর্তে নিঃশব্দ পৃথিবী থেকে বিদায় নিল একটি প্রাণ। দীর্ঘ জীবন না হলো, স্বল্প দীর্ঘ জীবনের সমাপ্তি। মরিয়ম বেগম আর নেই। একটা দীর্ঘ রাতের শেষে ভোরের আলো ফোটার সাথে সাথে তিনি নিঃশব্দে পাড়ি দিলেন অনেক অজানা যাত্রায়, অনন্তকালে অসীম মহাযাত্রায়। পেছনে রেখে গেলেন নিঃশব্দ শোক আর ভেঙে পড়া কয়েকটা হৃদয়। খবর পাওয়ার সাথেই আফজাল চৌধুরীকে বুকে হাত চেপে বসে পড়লেন। দীর্ঘদিনের সুখে দুঃখে পাশে থাকা একমাত্র সঙ্গিনীর মৃত্যু যে কতটা বেদনার, সে শুধু তারাই উপলব্ধি করতে পারে যারা পেয়েছে। মাতৃমৃত্যুর সংবাদে আকাশের ব্যথিত হওয়ার পরিমাণ বোঝা না গেল চোখ বেয়ে অশ্রু ঝরতে দেখা যায়। এদিকে রোদ মাত্র কয়েক মাস যাকে মা বলে রেখেছে, মেনেছে, কখনো মনে হয়নি সে যে শাশুড়ি। তার ভালোবাসা একটা মানুষ কমে গেল বুঝতে পেরে রোদ মুখে ওড়না চেপে কান্না ভেঙে পড়ে। অনিশ্চিত জীবনের নিশ্চিত মৃত্যু। হাসপাতালে সমস্ত ফর্মালিটি শেষ করে লাশবাহী ফ্রিজিং গাড়ি করে মরিয়ম বেগমের নিথর দেহ এসে থামে চৌধুরী ম্যানশনে। এরই মধ্যে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাড়ির সামনে, ভেতরে, বাড়ির সব জায়গায় মানুষের ভিড়। আত্মীয়স্বজন, প্রতিবেশী, পরিচিতজন সবাই এসে জড়ো হয়েছে শেষবারের মতো মরিয়ম বেগমকে দেখতে। গাড়ির দুটো গেট পেরিয়ে ভেতরে ঢুকতে কান্নার শব্দ আর জোরালো হয়। সেই কান্না মুহূর্তে পুরো বাড়িটাকে শোকে ভারী করে তুলল। মরিয়ম বেগমের নিথর দেহ যখন গাড়ি থেকে নামানো হলো, তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো আয়েশা আতিকা। মায়ের সাদা কাফনে মোড়া মুখটা দেখার সঙ্গে সঙ্গে তার বুক ফাটা আর্তনাদ চারপাশ কাঁপিয়ে দিল। এতদিন যার ছায় বড় হয়েছে, যার স্নেহে জীবন ভরেছিল, সে মানুষটা আজ নিথর হয়ে ফিরে এসেছে। রোদ আয়েশাকে ধরে রাখতে অক্ষম। আয়েশা দৌড়ে যেয়ে মরিয়ম বেগমের পাশে বসে কান্না করতে করতে বলে, আম্মু, তুমি আমার সাথে কথা না বলে চলে গেলে আমাকে কে দেখে রাখবে? কে আমার খেয়াল রাখবে? আম্মু, ও আম্মু, কথা বলো না। আমার সাথে একবারও কথা বললে না। আমি কোনোদিনও তোমার আওয়াজটা শুনতে পাবো না। আল্লাহ, তুমি কেন আমার আম্মুকে নিয়ে নিলে? আল্লাহ, কেন এমন করলে? কেন? আফজাল চৌধুরী এসে মেয়ের পাশে বসে। তার চোখ গড়িয়ে অশ্রু পড়ছে। মেয়ের মাথায় হাত রাখতে আয়েশা ঘুরে তাকায়। আফজাল চৌধুরীকে দেখে তাকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে। মরিয়ম বেগমের নিথর দেহের দিকে ইশারা করে বলে, আব্বু, আম্মু আর কোনোদিন কথা বলবে না? আমাকে আর ডাকবে না? আব্বু, আব্বু, আমার আম্মু, কথা বলতে পারলাম না, আমাকে আর ডাকবে না আব্বু? আফজাল চৌধুরীর কাছে মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। নিঃশব্দ চোখের পানি ফেলতে থাকেন। আয়েশা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আতিকা রোদকে জড়িয়ে ধরে কাঁদছে। মানুষ চলে যায়, কিন্তু তার মায়া কাটানো যায় না। সে রয়ে যায় বাড়ির প্রতিটি দেয়ালে, ব্যবহৃত জিনিসে, অভ্যাসে, স্মৃতিতে। কখনো হঠাৎ করে বেসে ওঠা কোনো কণ্ঠে, কখনো নিঃশব্দ এক শূন্যতায়। মানুষটা আর ফিরে আসে না, তবু তার রেখে যাওয়া মায়া বারবার মনে করিয়ে দেয় সে একদিন ছিল। বেশ কিছুদিন পেরিয়েছে। এর মধ্যে মরিয়ম বেগমের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল। সে সাথে এতিমখানা ছেলেদের একবেলা খাওয়ানো এবং নতুন পাঞ্জাবি পায়জামা দেওয়া ইত্যাদি সহ আরও দান সাদকা চলতে থাকে। আফজাল চৌধুরী এই ব্যাপারে নিজে সব লক্ষ্য রেখেছে যেন ত্রুটি না হয়। একজন ব্যক্তি মনে কষ্ট নিয়ে ফিরে না যায়, সেদিক দিয়ে সে সফল। প্রত্যেকে মন থেকে মরিয়ম বেগমের জন্য দোয়া করেছে। এটাই তো বড় প্রাপ্তি। চৌধুরী ম্যানশন এবং এতে বসবাসকারী 5 জন মানুষ এখন আর আগের মতো নেই। বিশাল এই বাড়িটার প্রতিটা পত্তে পত্তে যেন এক অদ্ভুত নীরবতা জমে আছে। যে বাড়িতে একসময় কিছুটা হলো হাসি, উচ্ছ্বাসের আনন্দে ছটা ছিল, সেখানে এখন দিনের পর দিন শুধু নিস্তব্ধতা বিরাজ করে। আফজাল চৌধুরী এখন আর নিজের ঘরে ঘুমান না। রাত হলে তিনি গেস্ট রুমে আশ্রয় নেন। দিনের বেলায় মাঝে মধ্যে তাদের ঘরে ঢুকলো, রাত নামলে যেন সেই ঘরে থাকার সাহস আর পান না। সঙ্গীন ঘরে থাকা। এদিকে রোদ, আতিকার আয়েশা খুব একটা যায় না ওই ঘরের কাছে। কয়েকদিন আগে রোদ একাই ঘরটা গুছিয়ে দিয়েছিল। মরিয়ম বেগমের সব জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে যত্ন করে আলমারিতে তুলে রেখেছে। আতিকা বা আয়েশা কেউ আর ভেতরে যায় না। আয়েশা তো একদিন বলে ফেলেছিল, দরজার সামনে দিয়ে গেলে বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। এদিকে আকাশ আর রোদের সম্পর্ক আগের থেকে অবনতি হয়েছে। দুজনের মধ্যে শেষ কবে কথা হয়েছে সেটা বোধহয় কারো মনে নেই। বিনা প্রয়োজনে আকাশ কারোর সাথে কথা বলছে না, আর রোদের সাথে প্রয়োজনীয় না। অফিস থেকে ফিরতে ফিরতে আকাশে বেশ রাত হয়। বাড়ির সমস্ত আলো নেভানো। ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে আবারও লক করে সোজা উপরে চলে যায়। নিজের ঘরে ঢোকার আগে
আকাশ এক নজর আয়শা ঘরের দিকে তাকায়। এখনো আলো জ্বলছে আয়শার ঘরে। আকাশ এগিয়ে যায় আয়শা ঘরের সামনে দাঁড়ায়। দরজা খোলা, কিন্তু পর্দা টেনে দেওয়া। আকাশ তাই পর্দার অপর পাশে দাঁড়িয়ে বলে, আয়শা, ঘুমাসনি এখনো? আয়শার ঘরে তখন রোদ আর আয়শা ছিল। আয়শার মাথায় তেল দিয়ে বিনুনি করে দিচ্ছিল। আকাশে গলা পেয়ে আয়শা ঘরের ভিতর থেকে বলে, ভাইয়া ভিতরে আয়। আয়শার কথায় আকাশ পর্দা সরিয়ে ভিতরে ঢুকতে দেখতে পায় রোদ নিজেও বসে আছে। যদি আকাশ জানে সে না আসা পর্যন্ত রোদ ঘরে ঢুকে না। খুব দরকার না পড়লে সে যায় না। আকাশ ঘরে ঢুকে বলে, এখনো ঘুমোসনি কেন? আয়শা আকাশের দিকে তাকিয়ে বলে, পড়ছিলাম। তারপর ভাবিকে বললাম চুল বেঁধে দিতে, তাই জেগেছিলাম। রেস্ট নে। আকাশ আয়শাকে কথাটা বলে দ্রুত বেরিয়ে যায়। এদিকে আকাশ বেরিয়ে যেতে রোদ নিজেও আয়শা ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসে। আকাশের জন্য খাবার গরম করে নিয়ে আবার সোজা উপরে চলে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে নক করতেই আকাশ ভিতর থেকে বলে ওঠে, ভিতরে আসো। রোদ অনুমতি পেয়ে সাবধানে ঘরে ঢুকে দেখতে পায় আকাশ মাত্র সাবান নিয়ে এসে বসেছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, গলায় টাওয়াল ঝুলানো। আকাশ বসে বসে ফোনে কিছু একটা করতে ব্যস্ত। রোদ সেদিকে এক নজর দেখে নিয়ে খাবারগুলো টেবিলের উপর নিয়ে রাখে আর আকাশকে বলে, খাবার গরম করে এনেছি, খেয়ে নিন। আকাশ রোদের কথা শুনে ফোন থেকে নজর না সরে বলে, কিন্তু তার আগে এখানে বসো, তোমার সাথে কথা আছে। রোদের সাথে আকাশের কথা আছে। রোদ একটু অবাক হয়। প্রথমে বুঝতে না পারলো, কয়েক মুহূর্তের মধ্যে সে বুঝে যায়। তবু চুপচাপ আকাশের সোজাসুজি এসে বসে। আকাশ হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে বলে, চুক্তির কথা ভুলে যাওনি নিশ্চয়ই? রোদ দুই দিকে মাথা নেড়ে বলে, না ভুলিনি। কখন চলে যেতে হবে বলুন? কোথাও যেতে হবে না। আকাশের কথায় রোদের কপালে কিঞ্চিত বাজ পড়ে। বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, কেন? আকাশ এবার হাতে থাকা ফোনটা রেখে বলে, আব্বু, আয়শা এদের তোমাকে প্রয়োজন, তুমি তাদের সাথে থাকবে। আকাশে এই কথার পর রোদের মনে মনে খুবই ইচ্ছা করছিল এটা জিজ্ঞাসা করতে, যে আর আপনার প্রয়োজন নেই। কিন্তু মনের কথা মনে চেপে রেখে রোদ চুপচাপ বসে থাকে আকাশের পরের কথা শোনার জন্য। আকাশ নিজের মতো বলে, আমি সুইজারল্যান্ড চলে যাব 1 সপ্তাহের মধ্যে, তাই তুমি এখানে থাকলে সমস্যা নেই। আর দেশে কখনো ফিরবো কি না ঠিক নেই। রোদ এবার প্রশ্ন করে বসে, তাহলে আব্বু, আয়শার কি হবে? আয়শা এসএসসি পর বিদেশ চলে যাবে, সাথে আব্বু, আতিকা যাবে। আর তুমি থাকলে তোমাকে নিয়ে যাবে, সমস্যা নেই। তোমার মামি যেমন, ওই বাড়িতে যাওয়া তোমার জন্য মোটেও ভালো হবে না। পারলে তোমার মাকে এখানে এনো। দয়া করছেন? না, তুমি যা করছো তার বিনিময়ে এতটুকু করা কখনো দয়া হতে পারে না। রোদ নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলে, আব্বুকে জানিয়েছে? না, জানাবো। প্রথমে তোমাকে বললাম। আকাশ বসা থেকে উঠে যে খাবারের প্লেট নিয়ে নেয়, কাউচে বসে। রোদ একইভাবে বার স্টুলে বসে আছে। আকাশের দিকে না তাকিয়ে রোদ প্রশ্ন করে, আপনি কবে দেশে এসেছিলেন? আকাশ খেতে খেতে জবাব দেয়, আম্মুর অসুস্থতার খবর পেয়ে এসেছিলাম। তখন জানতেন ক্যান্সারের কথা? না, কিন্তু অনেক অসুস্থ এটা জানতাম। এই কথার পরে দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ নীরবতা নেমে আসে। আকাশ সেই নীরবতা ভেঙে বলে, তুমি ডিভোর্স চাইলে নিতে পারো, তারপর এখানে থাকতে কোনো বাধা থাকবে না। আকাশের কথায় রোদ কোনো প্রতিক্রিয়া না দেখালো মনে মনে বেশ বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মন চাইলে দিতে পারে, এখানে আটকা থাকবেন কেন? আপনার নিজের পছন্দ মতো বিয়ে করার জন্য হলো ডিভোর্স দেওয়া দরকার। কথাটা স্বাভাবিকভাবে বলল, অজান্তে চোখটা ঝাপসা হয়ে আসে। অবদ্ধ চোখের খানিজ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। যদি তাই বলো তো আপাতত প্রয়োজন নেই, আমি প্রয়োজন অনুযায়ী ডিভোর্স নিয়ে নেব। আকাশের শেষ কথা শুনে রোদ বসা থেকে উঠে দাঁড়ায়। মেঝেতে নিজের নির্ধারিত জায়গায় যে শুয়ে পড়ে। আকাশ এক নজর রোদকে দেখে নেয়। এদিকে রোদ নিজের মনে ভাবে, এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো জানতাম এই বাঁধন অল্প কিছু দিনের, সত্যমতে 4 মাসের বাঁধন। কিন্তু তবুও সে সময় পেরিয়েছে, তাই বলে কি মায়া জন্মেছে? আমার কি তাই এতটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে? বিচ্ছেদ আর মৃত্যু একজনেরই হয়, মানে এটা একেবারেই একপাক্ষিক বিষয়। একজন চলে যায়, আরেকজন থেকে যায়। কিন্তু যে থেকে যায় সে আদৌ এই শূন্যতা মেনে নিতে পেরেছে কিনা সেই কথাটা কেউ বুঝে না। সকালবেলা ডাইনিং টেবিলে আফজাল চৌধুরী, আয়শা আর আকাশ একসাথে খেতে বসেছে। রোজ সবাইকে পরিবেশন করতে ব্যস্ত। খাওয়ার মাঝে আকাশ আফজাল চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আপনার সাথে কথা ছিল। আফজাল চৌধুরী খেতে খেতে জবাব দেন, হ্যাঁ বলো, কি কথা? আকাশ কিছুটা সময় চুপ থেকে বলে, সুইজারল্যান্ডে আমি যে বিজনেস শুরু করেছিলাম সেটা অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, আমাকে যেতে হবে। আকাশের কথা শুনে আফজাল চৌধুরী ও আয়েশা দুজনেই খাওয়া বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে পড়ে। আফজাল চৌধুরী আকাশকে জিজ্ঞাসা করে, কতদিনের জন্য? জানি না, যতদিন সময় লাগে। তাহলে আমার বিজনেস, যার সব দায়িত্ব তোমার, সেটার কি হবে? আমিই দেখব, চিন্তা করবে না। রোদকে নিয়ে যাচ্ছ তো? আকাশ কিছুটা থেমে জবাব দেয়, না, ও এখানে থাকুক, পরে দেখা যাবে। আফজাল চৌধুরী এবার একটু গম্ভীর হয়ে বলেন, কেন?
তুমি যেখানে যাবে ওকে নিয়ে যাবে। আব্বু, রোদকে আপনারা রাখেন, পরে দেখা যাবে। 2 দিন পর আমার ফ্লাইট, এর থেকে বেশি কিছু আর বলতে চাচ্ছি না। কথাটা বলে আকাশ খাবার ছেড়ে উঠে যায়। আফজাল চৌধুরী আর আয়েশা দুজনে আকাশে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এভাবে হুট করে আকাশের সিদ্ধান্তে দুজনে বিস্মিত। আয়েশা ও আফজাল চৌধুরী এক নজর রোদকে দেখে, কিন্তু রোদকে একেবারেই স্বাভাবিক দেখে দুজনে আরো বেশি অবাক হয়। কি হচ্ছে এবং কি হবে বুঝে উঠতে পারে না দুজনই। আজকে বেশ অনেকদিন পরে আফজাল চৌধুরী অফিসে এসেছেন। কাউকে কিছু না জানিয়ে হুট করে হাজির হয়েছেন। আকাশ বেরিয়ে যাওয়ার ঘন্টা 2 পর তিনি বের হন। আফজাল চৌধুরী খোঁজ নিয়ে দেখেছেন পরশুদিন রাত 1টায় আকাশের ফ্লাইট। এরই মধ্যে যা করে করতে হবে ভেবেই অফিসে আসা। আজকে আকাশ এই বেলায় কোনো মিটিং রাখেনি। লাঞ্চের পর সমস্ত মিটিংয়ের আয়োজন করতে বলে রেখেছে। আফজাল চৌধুরী এই খবর পেয়ে মূলত এখন এসেছে। আকাশের কেবিনের দরজা একটু ফাঁকা করে আফজাল চৌধুরী বলেন, ভিতরে আসতে পারি? আকাশ তখন ফাইলে চোখ বোলাচ্ছিল। হঠাৎ কারো গলা পেয়ে সামনে তাকায়। আফজাল চৌধুরীকে দেখতে পেয়ে ফাইল টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায় আর বলে, আব্বু আপনি? অনুমতি চেয়ে লজ্জা দিচ্ছেন? আফজাল চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে ভিতরে প্রবেশ করেন আর বলে, লজ্জা কেন দেব? এই বয়সে দুইটা বিজনেস যার, তার থেকে তো পারমিশন নিতেই হয়, তাই না? আকাশ এগিয়ে যে চেয়ার টেনে নিয়ে আফজাল চৌধুরীকে বসতে বলে। আফজাল চৌধুরী চেয়ার বসতেই আকাশ জিজ্ঞাসা করে, কি খাবেন আব্বু? চা নাকি ঠান্ডা কিছু? আফজাল চৌধুরী জবাব দেয়, চা আনো। ঠিক আছে, আমি বলছি। আকাশ উঠে যেয়ে ল্যান্ডলাইন থেকে ফোন করে 2টো চা দিয়ে যেতে বলে। আকাশ এসে আফজাল চৌধুরীর সামনে বসে জিজ্ঞাসা করে, অফিসে আসবেন? আমাকে তো বলেন নাই আগে। আফজাল চৌধুরী 2 হাত এক জায়গায় করে থুতনির কাছে রেখে বলে, বললে তুমি পালিয়ে যেতে। আফজাল চৌধুরীর কথায় আকাশ একটু অবাক হয়ে বলে, আমি তো চোর বা ডাকাত নই যে পালাতে হবে। তার থেকে বেশি কিছু বুঝিনি আব্বু। তোমার ব্রেন এসব বোঝার মতো ক্ষমতা নেই। আফজাল চৌধুরীর কথায় আকাশ একটু থতমত খেয়ে যায়। চোখ মুখ ফ্যাকাশে দেখে আফজাল চৌধুরী বলে ওঠেন, এত মন খারাপের কিছু হয়নি। তোমাকে কিছু কথা বলতে চাই এবং জানতে চাই। কি কথা? আফজাল চৌধুরী কিছুটা থেমে বলে, তুমি কি রোদকে ডিভোর্স দিতে চাচ্ছ? আকাশ এবার আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে থেকে বলে, না। তাহলে? রোদকে বাদে কেন দেশের বাইরে যাইতে যাচ্ছ? রোদ অ্যাডজাস্ট করতে পারবে না। আফজাল চৌধুরী এবার একটু রাগান্বিত কণ্ঠে বলে, তোমাকে রোদ বলেছে এই কথা? আকাশ 2 দিকে মাথা নেড়ে ছোট করে বলে, না। তাহলে এত বেশি বুঝতে তোমাকে কে বলেছে? বিয়ে করেছো, বউ নিয়ে যেখানে ইচ্ছে যাবে। আকাশ এবার একটু কঠিন গলায় বলে, আমি বিয়ে করতে চাইনি রোদকে, তো মোটেই না। সরি টু সে আব্বু, বাট আমি ওকে মেনে নিতে পারিনি। আকাশ। আফজাল চৌধুরী আকাশকে ধমক দিয়ে কিছু সময় চুপ থেকে বলে, রোদের মধ্যে সমস্যা কি? ও তো দেখতে শুনতে খারাপ না। আলাপ ব্যবহার সমস্ত কাজকর্ম সব দিক দিয়ে সে পারফেক্ট। তাহলে প্রবলেম কি আকাশ? আকাশ কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বলে, আব্বু, আমার রোদকে নিয়ে অবজেকশন নেই। আপনার বলা প্রতিটা কথা সত্যি, কিন্তু কি জানেন তো, নিজের ইচ্ছায় নেওয়া দুঃখকে ঐশ্বর্যের মতো উপভোগ করা যায়, কিন্তু অনিচ্ছায় জোরপূর্বক কোনো কিছু মেনে নিতে আমার অন্তত কষ্ট হয়। তাই বলবো, রোদ আপনাদের কাছে থাকুক, আমি একটু নিজের মতো থাকতে চাই। এটাই তোমার সিদ্ধান্ত, তাই তো? হ্যাঁ। আকাশের কথা শেষ হতেই আফজাল চৌধুরী উঠে দাঁড়ায়, পকেটে হাত রেখে বলে, ঠিক আছে, এরপর আমি দেখছি। আকাশ আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আফজাল চৌধুরী সেদিকে গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান। আকাশ এক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে নিজের চেয়ারে যেয়ে বসে। টেবিলের উপরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করে বলে, আগামীকালের ফ্লাইট ক্যান্সেল করো। আজকে রাতে ফ্লাইট, আমি সুইজারল্যান্ড যাব। অপর পাশ থেকে জবাব শুনে আকাশ ফোন রেখে দেয়। আকাশ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে ভাবতে থাকে, আজকে আর বাড়িতে ফেরা হবে না। অফিস থেকে ফিরিয়ে আফজাল চৌধুরীর মুখটা থমথমে, গম্ভীর, চিন্তিত। রোদ কয়েকবার জিজ্ঞাসা করতে চেয়েও পারেনি। অগত্যা রোদে সারাদিন আজকে দুশ্চিন্তায় কেটেছে। এদিকে আয়েশা সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল, কোচিং করে একেবারে বাড়িতে আসবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে রোদ আয়েশার ঘরে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটা পড়ছিল। সে সময় আতিকা এসে রোদের পাশে বসে। কারো উপস্থিতি টের পেয়ে রোদ বই থেকে চোখ সরিয়ে একবার আতিকাকে দেখে নেয়, আবার বইয়ের দিকে নজর রেখে জিজ্ঞাসা করে, কিছু বলবা আতিকা? আতিকা রোদের দিকে তাকিয়ে থেকে বলে, ভাবি তোমার কষ্ট হইতেছে না? আতিকার কথার উদ্দেশ্য বুঝতে পেরেও রোদ স্মিত হেসে জিজ্ঞাসা করে, কষ্ট? কেন কষ্ট হবে? এই যে ভাইয়া বিদেশ যাচ্ছে। রোদ হাতে থাকা বইটা বন্ধ করে আতিকাকে বলে, তাই কি? তোমার ভাইয়া তার কাজে যাচ্ছে, এতে মন খারাপের কি আছে? আর আমি শুনেছি তোমাদের ভাইয়া গত 8 বা 9 বছর যাবৎ বিদেশে। আতিকা মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিক বলেছো ভাবি, কিন্তু তাও বাদ দাও। তুমি বলো, আব্বু কি করছে জানো? ঘরে বসে আছে। বরাবরই দেখে মনে হলো টেনশনে আছে।
রোদের মুখটা এইবারে মলিন হয়ে যায়। টেনশন হবেই। আম্মু চলে গেলেন আজকে মাত্র কিছুদিন, এর মধ্যে ছিল দেশ ছেড়ে যাবে। টেনশনটা হওয়াটা স্বাভাবিক। রোদের স্বাভাবিক কথা শুনে আতিকা বলে, ভাবি এত স্বাভাবিক কেমনে আছো? তোমার দেখে আমারই কষ্ট লাগে। আতিকার কথায় রোদ হেসে বলে, আমাকে নিয়ে কষ্ট পেও না, আমি তো দিব্যি ভালো আছি। আয়শা চলে আসবে এখনই, চলো নিচে যাই। আতিকা আয়শা দুজনে ঘর থেকে বেরিয়ে যায়। খাটের উপর পড়ে থাকে অপেক্ষা বইটা। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রোজকার মতো আজকেও আকাশে দেরি দেখে সকালে ডিনার করে নিয়েছে। আর রোদ আকাশের জন্য খাবার বেড়ে ফ্রিজে রেখে দেয়, যাতে আসলে ওভেনে দিয়ে একটু গরম করে নেওয়া যায়। রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রোদ লাইট অফ করে বেরিয়ে আসছিল। সেই সময় আফজাল চৌধুরী রোদকে ডাকে, রোদ মা। ডাক শুনে রোদ থমকে দাঁড়ায়। দূর তাকিয়ে আফজাল চৌধুরীকে দেখতে পেয়ে রোদ জিজ্ঞাসা করে, জি আব্বু, কিছু বলবেন? আফজাল চৌধুরী 2 পা এগিয়ে এসে ডাইনিং এ চেয়ার টেনে বসে আর রোদকে তার সামনে বসতে বলে। রোদ আফজাল চৌধুরীর কথা মতো চেয়ারে বসে। আফজাল চৌধুরীর গুরুগম্ভীর মুখ দেখে রোদ কিছুটা ঘাবড়ে যায়। রোদের দিকে না তাকিয়ে আফজাল চৌধুরী বলে, আকাশ তোমাকে কি সত্যি এই বাড়িতে থাকতে বলেছে? আমাকে বলো তো মা। আফজাল চৌধুরীর মুখে সত্য শুনে রোদ একটু চমকে যায়। মনে মনে ভাবে আকাশ কি সব বলে দিল? যদিও সেই সম্ভাবনা একেবারেই শূন্য। কিন্তু রোদ কিছু বলার আগে আফজাল চৌধুরী বলেন, মিথ্যে বলবে না। ওই ছেলেকে বাঁচানোর দায় তোমার না। তুমি আমার বৌমা না, আমার মেয়ে। বাপের থেকে কিছু লুকাবে না। রোদ মাথা নিচু করে খুব ধীরে ধীরে জবাব দেয়, আব্বু, সত্যের কথা না হয় বাদ থাক। আপনার ছেলে চলে গেলে আমি আমার মায়ের কাছে চলে যাব। তাহলে আমাদের কি হবে? আমাদেরকে ফেলে যেতে পারবে? আব্দুল চৌধুরী কিছুটা থেমে আবারও বলে, তোমার আম্মু যাওয়ার আগে আমাকে বারবার বলেছে তোমাকে এই বাড়ি বউ করে রাখে। আর যদি বউ করে রাখা না যায় তাহলে মেয়ে করে রাখে। এখন তুমি বলছো চলে যাবে। এটা হতে পারে না রোদ মা। রোদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দৃষ্টি নত রেখে বলে, জোর করে কোনো বাঁধন টিকে রাখা যায় না। আব্দুল চৌধুরী এবার ব্যস্ত ভঙ্গিতে বলে, জোর করব না, তবুও চেষ্টা করব। কিন্তু আমাকে কথা দিতে হবে এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, একেবারেই না। কিন্তু, কোনো কিন্তু না। বাপ হয়ে মেয়ের কাছে এতটুকু দাবি রাখতে পারবো না? রোদ বেশ অনেকক্ষণ চুপ থেকে বলে, জি পারেন আব্বু। তাহলে এই বাড়ি থেকে যাওয়ার চিন্তাও করা যাবে না, ঠিক আছে? রোদ মাথা নেড়ে জানায়, ঠিক আছে। আব্দুল চৌধুরী তখন রোদের মাথা হাত রেখে বলে, এই বাবা দোয়া করছে আকাশ একদিন বুঝবে রোদের কদর। নিজের ভুল বুঝতে পেরে সব থেকে লজ্জিত হবে। আব্দুল চৌধুরীর কথার বিপরীতে রোদ কিছু না বলে চুপ করে মাথা নত করে থাকে। দেয়াল গড়িতে সময় দেখে আব্দুল চৌধুরী রোদকে বলেন, অনেক রাত হয়েছে, যাও মা, ঘরে যাও। আব্দুল চৌধুরীর কথা মতো রোদ উপরে চলে যায়। কিন্তু আয়েশার ঘরে। এদিকে আব্দুল চৌধুরী ঘরে আসতেই তার ফোন কল আসে। ফোন করেছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ফোন রিসিভ করতেই জানায়, আকাশ আজকে রাতের ফ্লাইটে সুইজারল্যান্ড চলে যাচ্ছে। খবরটা শুনে আফজাল চৌধুরী শান্ত গলায় বলে, যাক, কতদূর যেতে পারে আমিও দেখব। ফোনটা কানে থেকে নামাতেই আফজাল চৌধুরীর মোবাইলে আকাশে একটি মেসেজ ভেসে ওঠে, ইমার্জেন্সি কাজের জন্য আজই সুইজারল্যান্ড যেতে হচ্ছে, পৌঁছে জানাবো। মেসেজটা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে আফজাল চৌধুরী ছোট্ট করে রিপ্লাই দেন, সাবধানে যেও। ওপাশে স্ক্রিনে সে সংক্ষিপ্ত জবাবটা ভেসে উঠতে আকাশে কপালে হালকা বাজ পড়ে। এমন স্বাভাবিক নির্লিপ্ত প্রতিক্রিয়া সে একেবারে আশা করেনি। তবু সেই অস্বস্তিটাকে গুরুত্ব না দিয়ে সে দৃষ্টি সরিয়ে নেয়। ধীর পায়ে এগিয়ে যায় টার্মিনালের দিকে। সুইজারল্যান্ডের জুরিক শহর। এয়ারপোর্টের বাইরে সারি সারি ব্ল্যাক রোলস রয়েস দাঁড়িয়ে আছে, যেটা এক অদৃশ্য শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। আর সেই কালোর ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটিমাত্র হোয়াইট রোলস রয়েস নিজস্ব উজ্জ্বলে আলাদা করে চোখ পড়ছে, যেন অন্ধকারে বুক চিরে জেগে থাকা এক টুকরো আলো। এয়ারপোর্টের বাইরে এমন বিশাল গাড়িবহর দেখে আশপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি বারবার সেদিকেই ঘুরে যাচ্ছে। কৌতূহলী চোখ, চাপা গুঞ্জন, সব মিলে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিবেশে। কারো না কারো গুরুত্বপূর্ণ আগমন যে ঘটতে যাচ্ছে তা বুঝতে আর কারো বাকি নেই। হয়তো কোনো ভিআইপি। হোয়াইট রোলস রয়েসের ভেতর থেকে হোয়াইট কোট প্যান্ট শার্ট পরিহিত ছোটখাটো দেখতে একজন বেরিয়ে আসে। তার সাথে পিছু পিছু আসে তার থেকে 2 হাত বেশি লম্বা কোট প্যান্ট পরিহিত এক শ্যামবর্ণের সুদর্শন যুবক, হাতে একটা অর্কিড ফুলের বুকে। সাদা কোট প্যান্ট পরিহিত ছোটখাটো লোকটার নাম জামশেদ। বয়স 45 ছুঁই ছুঁই, কিন্তু সর্বদা নিজেকে ইয়ং দাবি করতে এবং সেই অনুযায়ী ফিটফাট থাকে। আকাশে 2 জন খাস লোকের মধ্যে জামশেদ অন্যতম। জামশেদের মনে অন্যতম দুঃখ হলো তার উচ্চতা, বিশেষ করে যখন লম্বা কেউ তার পাশে দাঁড়ায়। ফুলের বুকে হাতে লম্বা মতো ছেলেটা হলো অনিক, বয়স 28। আকাশের দ্বিতীয় খাস লোক। আকাশ তাদের খাস লোক বলে সম্বোধন করে, যদি ইংলিশ ভার্সন হলো পিএস। জামশেদ গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে কানের কাছ দিয়ে চুল ঠিক করতে করতে অনিককে বলে, বুঝলে অনিক, আমার বয়স কিন্তু দিন দিন কমছে।
অনিকের চোখে কালো রোদ চশমা, চশমার আড়াল থেকে আর চোখে এক নজর জামশেদকে দেখে নিয়ে বলে, ঠিক বলছেন জামশেদ ভাই, মনে হচ্ছে সদ্যজাত শিশু। জামশেদ সোজা হয়ে দাঁড়িয়ে চোখের থেকে লাল রঙের চশমাটা খুলে বলে, তুমি আমাকে উপহাস করছো অনিক, মানলাম তুমি আমার থেকে লম্বা, তাই বলে মিনিমাম রেসপেক্ট করবে না নাকি? অনেক গলা খাকারি দিয়ে বলে, বিনীত নিবেদন, আমাদের ছোট জামশেদ ভাইকে একেবারে কচি লাগছে। জামশেদ মাসির তারান্নার মতো হাত নেড়ে বলে, তোমাকে আর কিছু বলবো না, তুমি আমাকে সবসময় পাওয়ারফুল করো। এখন বলো আমার শ্যুটটা কেমন হয়েছে? উনি সোজা হয়ে দাঁড়িয়ে চোখের চশমা খুলে বলে, প্রথমত জামশেদ ভাই, ওইটা লেগফুল হবে, আর দ্বিতীয়ত আপনাকে আইটের ভূতের মতো লাগছে। অনিকের এই কথায় জামশেদ বেশ ক্ষেপে যায়। কুমারের দুই হাত থেকে একটু ধমক দিয়ে বলে, এই অনিক, দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করব, আকাশকে আসতে দাও। জামশেদের কথা শেষ না হতেই একজন গার্ডস এসে বলে, দ্য ফ্লাইট হ্যাজ জাস্ট ল্যান্ডেড। গার্ডের কথা শুনে অনিক বলল, ওকে, কিপ এভরিথিং রেডি। কালো পোশাক পরিহিত গার্ডরা কুনিজ করে দ্রুত প্রস্থান করে। এদিকে জামশেদ দ্রুত একটা মিনি পারফিউম নিয়ে গায়ে দিতে থাকে। তাই দেখে অনিক বলে, স্যার তো ছেলে, আপনি পারফিউম দিচ্ছেন কেন? জামশেদ হাস্যজ্জ্বল মুখে জবাব দেয়, আরে তোমার স্যারের প্রিয় পারফিউম। আরে নো অনিক, আজকে আমি সাদা পরছি কারণ আকাশের পছন্দের রং সাদা বা শুভ্র রং। অনিক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, স্যারকে ইমপ্রেস করে কি লাভ? প্রথমত স্যার ছেলে, আর সে গে নয়। দ্বিতীয়ত আপনার স্যালারি ফিক্সড। উফ অনিক, তোমার এই প্রথমত দ্বিতীয়ত বাদ দাও। আকাশ আমার ছোট ভাইয়ের মতো। না, না, মত না। ও ও তো আমার ছোট ভাই, ওর পছন্দ মতো একটু ড্রেস আপ করলাম না হয়। জামশেদের কথায় অনেক দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে তাকিয়ে থাকে। সে সময় তাদের পাশ দিয়ে যাওয়ার সময় দুইজন সুইসমে গাড়িতে থাকা জেট লোগো দেখে একে অপরের সাথে জার্মান ভাষায় বলে, দেখো গাড়িতে চাইনোলেক্স বাইকের লোগো রয়েছে, দেখে মনে হচ্ছে জাইরো নিজেক্সের মালিক এসেছেন। অপর মেয়েটা মাথা নাড়িয়ে বলে, তুমি ঠিক বলেছ, একটু অপেক্ষা করি দেখে যাই। জানো তো, জাইরোনিক্স আমার প্রিয় বাইক। মেয়ে দুইটার কথোপকথন অনেকে কানে আসে স্পষ্টভাবে। সেই সময় জামশেদ চিৎকার দিয়ে উঠে বলে, ওই তো আমার ভাই চলে এসেছে। কথাটা বলতে দেরি, কিন্তু জামশেদের ছুট লাগাতে দেরি নয়। অনেক সেই অনুসরণ করে সামনে তাকিয়ে এগিয়ে যায়। ব্ল্যাক ওভারকোট, প্যান্ট, ব্ল্যাক সানগ্লাস, এর সাথে ব্ল্যাক মাস্ক পরা। অনেক এগিয়ে যেতে যেতে এক নজর মেয়ে দুজনের দিকে তাকায়। দুজনে অপলক দৃষ্টিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সেদিকে আর মনোযোগ না দিয়ে এগিয়ে যায়। জামশেদ ইতিমধ্যে এগিয়ে যেয়ে আকাশকে বলে, ব্রাদার, তোমাকে কত মিস করেছি। বাই দ্য ওয়ে, খালাম্মা কেমন আছে? আকাশ চোখ থেকে সানগ্লাস খুলে জামশেদের দিকে তাকিয়ে বলে, শি ইজ নো মোর। জামশেদের হাস্যজ্জ্বল মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। ইন্না লিল্লাহ, আমাকে বলনি কেন? আমরা যেতাম, সময় ছিল না বেশি। লেটস গো জামশেদ ভাই। আকাশের সাথে থাকা একটা লাগেজ গার্ডরা ইতিমধ্যে নিয়ে গাড়িতে উঠিয়েছে। অনেক এগিয়ে এসে আকাশের হাতে তরতাজা অর্কিড ফুলের বুকেটা দিয়ে বলে, স্যার কেমন আছেন? আকাশ অনিকের হাত থেকে বুকে নিয়ে বলে, ভালো, চলো এখন। অনিক আকাশের কথা মতো এগিয়ে যায়। আকাশের পাশাপাশি জামশেদ হাঁটছে আর বিগত কত মাসের সব বর্ণনা করছে। এদিকে আকাশ হা করে জবাব দিচ্ছে। গাড়ির কাছে আসতেই গার্ডটা এসে দরজা খুলে দেয়। ব্যাকসিটে একপাশে আকাশ আর একপাশে জামশেদ বসে, আর সামনে ড্রাইভারের পাশের সিটে অনিক। সবগুলো গাড়ি ছেড়ে যায় সারিবদ্ধভাবে। জুরিখের রাস্তা ধরে সাই সাই করে এগিয়ে যায়। গাড়িতে বসতে মুখের মাস্কটা খুলে ডান হাতে চুল ব্যাক ব্রাশ করতে করতে বলে, সোজা অফিসে চলো। অনিক আকাশের নির্দেশনা অনুযায়ী ড্রাইভারকে বলে, চারপাশে শুভ্র রঙা বরফে ঢেকে আছে, তার মাঝ দিয়ে গাড়ি এগিয়ে চলছে। অনিক আকাশের নির্দেশনা অনুযায়ী ড্রাইভারকে দিক নির্দেশনা দেয়। চারপাশ যেন সাদা নীরবতা ঢেকে রয়েছে। শুভ্র রঙা বরফের আস্তরণে ঢাকা পথঘাট, গাছপালা চারদিক। সেই নিস্তব্ধ বরফ মোড়ানো শহরের বুক চিরে এগিয়ে যাচ্ছে গাড়ি বহর। আকাশে গাড়ি এসে থামে জুরিখের অন্যতম বিলাসবহুল এলাকা বার্নহফ স্টার্টসে। জাইরোনিক্স এর হেড অফিসের সামনে। একে একে সবগুলো গাড়ি এসে থামে। গার্ডসরা নেমে এসে দরজা খুলে দেয়। আকাশের সাথে জামশেদ অনেক বেরিয়ে আসে। গাড়ি থেকে নামতে সকলে আকাশকে কুনিশ করে সম্মানের সহিত। আকাশ সোজা এগিয়ে যায় এলিভেটরের দিকে। ভিআইপি এলিভেটর দিয়ে সোজা টপ ফ্লোরে নিজের কেবিনে। কেবিনে ঢুকে ওভারকোট খুলে কাউচে ছুঁড়ে ফেলে এগিয়ে যেয়ে চেয়ারে গা এলে বসে। জামশেদ এগিয়ে এসে চেয়ার টেনে বসে বলে, ব্রাদার কি হয়েছে? হোয়াই আর ইউ টেন্সড? আকাশ ডান হাতের আঙুল কপালে স্লাইড করতে করতে বলে, ব্যাক স্ট্রু উইথাউট সুগার। আকাশের নির্দেশনা পেতে জামশেদ দ্রুত টেবিলের উপরে থাকা টেলিফোন থেকে ফোন করে কফি দিয়ে যেতে বলে। জামশেদ ফোন রাখতে আকাশ বলে, আগামীকালের মধ্যে পেন্ডিং সমস্ত ডিল ক্লিয়ার করতে হবে, ব্যবস্থা করুন।
জামশেদ দ্রুত মাথা নেড়ে বলে, অবশ্যই। কিন্তু ছোট মিয়া হয়েছে কি? এত বিচলিত কেন? জামশেদ ভাই, কয়েকশো কোটি ডলার ডিলে আটকে থাকলে আপনিও টেন্স থাকতেন। ছোট মিয়া, বিবাহ হয় নাই, এত টেনশন করিলে তোমার চুল পড়িয়া টাক্কু হয়ে যাবে তো। বিবাহ হয়েছে তাই চিন্তা নেই। আকাশের কথায় জামশেদের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। মুখটা কিঞ্চিত ফাঁক হয়ে যায়। সেইভাবেই জামশেদ অবাক হয়ে বলে, কি? কি? ছোট মেয়ে, আমাকে না নিয়ে বিয়ে করলে? মানে কি? বিয়ে করলে তোমার বউ কই? আকাশ হাত দিয়ে ইশারা করে জামশেদকে শান্ত হতে বলে, আর বলে, শান্ত হন জামশেদ ভাই, সব হবে, সময় দিন। জামশেদ দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না, শান্ত বা সময় কোনোটাই হতে পারছি না। তুমি আমাকে কিছু বলনি। পরিস্থিতি ছিল না জামশেদ ভাই। তুমি এভাবে নিজেকে আড়াল করো ছদ্মনামে, না হলে তো নিজ হয়ে যেত। বিশ্বের বিখ্যাত রেসিং বাইক কোম্পানি জাইরোনিক্স এর মালিক এজিএস বিবাহ করেছে, কিন্তু না, তোমার তো তা হবে না। জামশেদ ভাই, আকাশে গমগমে আওয়াজে জামশেদ থেমে যায়। সেই সময় আকাশে কফি দিয়ে যায়। আকাশ কফিতে চুমুক দিয়ে বলে, আমার প্যাশন, আমার বিজনেস আগে, সেদিকে ফোকাস করতে দিন। তাছাড়াও চৌধুরী ইন্ডাস্ট্রির দায়িত্ব আছে। আগে পেন্ডিং সব ক্লিয়ার করি, তারপর এই বিষয়ে কথা হবে। এর ভিতরে একটা ওয়ার্ড না। ওকে? জামশেদ মাথা নেড়ে বলে, ওকে। তুমি থাকো ছোট মেয়ে, রিল্যাক্স করো। আকাশ মাথা নেড়ে ইশারা করে। জামশেদ ইশারা বুঝে বেরিয়ে যায় ধীর পায়। আকাশ কফিতে চুমুক দিতে থাকে। গ্লাসের দেওয়াল ভেদ করে বাইরে দৃশ্যমান। তুষারপাত শুরু হয়েছে। বেশ কতদিন তুষারপাত থাকবে বলে জানানো হচ্ছে। আকাশে শুভ্র রঙা তুষারের দিকে নির্লিপ্ত চেয়ে আছে। শূন্য, অনুভূতিহীন দৃষ্টি। গত কয়েকদিন যাবৎ রোদ তার মামার বাড়িতে এসেছে। মূলত মায়ের অসুস্থতার কথা শুনে ছুটে আসা। এখন এই বাড়িতে রোদের অনেক কদর। আশা থেকে রোদের মামি মোমেনা বেগম হাজারবার জিজ্ঞাসা করেছেন, আকাশ আসেনি কেন? কখন আসবে? বারবার একই প্রশ্নের জবাব দিতে দিতে রোদ নিজেও ক্লান্ত। রোদের মা অসুস্থ শুনে আফজাল চৌধুরী রোদের সাথে অনেক রকমের ফল, মিষ্টি থেকে শুরু করে প্রায় সমস্ত বাজার করে পাঠিয়েছিলেন, যাতে করে রোদের মামি কোনোরূপ খারাপ ব্যবহার রোদের সাথে করতে না পারে। রোদ বিকেলবেলা ছাদ থেকে জামাকাপড় তুলে এনে ঘরে সব গুছিয়ে রাখছিল। সে সময় বাইরে গাড়ির আওয়াজ পেয়ে রোদ এগিয়ে যায় সদর দরজা দিয়ে। এগিয়ে যেতে দেখতে পায় আফজাল চৌধুরী গাড়ি থেকে নেমে এগিয়ে আসে রোদের বাড়ির দিকে। সাথে সাথে ড্রাইভার আসছে, তার 2 হাত ভর্তি মিষ্টি প্যাকেট। আফজাল চৌধুরী এগিয়ে এসে রোদকে দেখে হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করেন, রোদ মা, কেমন আছিস? রোদ ঠোঁটের কোণে নির্লিপ্ত হাসি রেখে বলে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ। রোদ মা, তোর মাকে দেখতে এলাম। রোদ আফজাল চৌধুরীকে নিয়ে ভেতরে আসে। জানারা বেগম বারান্দায় ছিলেন। আফজাল চৌধুরীকে দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। ঘরে বসতে দিয়ে জাহানারা বেগম রান্নাঘরের উদ্দেশ্যে বের হতে যাবে, তখন আফজাল চৌধুরী জাহানারা বেগমকে থামিয়ে দিয়ে বলেন, আপা, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। জাহানারা বেগম দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, জি বলুন। রোদ নিজেও সেখানে দাঁড়িয়ে ছিল। আফজাল চৌধুরী ঠিক কি বিষয়ে কথা বলবে সেই বিষয়ে রোদ নিজেও বুঝে উঠতে পারে না। আফজাল চৌধুরী কি বলতে চান রোদ শোনার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু জাহানারা বেগম রোদের দিকে তাকিয়ে বলে, রোদ, চা নাস্তা নিয়ে আয়। জাহানারা বেগমের কথায় খানিকক্ষণ রোদ দাঁড়িয়ে থাকে। রোদকে দাঁড়িয়ে থাকতে দেখে জাহানারা বেগম আবার বলে, কি হলো, যা। রোদ এবার আর কোনো কথা না বলে সোজা রান্নাঘরে চলে যায়। রোদ চলে যেতে আফজাল চৌধুরী জাহানারা বেগমকে বলেন, আকাশ দেশের বাইরে আচ্ছা, আপনি কি জানেন? জি, রোদ বলেছে। আমি রোদকে আকাশের কাছে পাঠাতে যাচ্ছিলাম। এখন আপনি মতামত জানাবেন। এখানে আমার মতামতে কি আছে? মেয়ে জামাইয়ের কাছে যাবে তো ভালো কথা। আফজাল চৌধুরীর চোখ থেকে চশমা খুলে লম্বা একটা শ্বাস নিয়ে বলেন, ওদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকলে অবশ্যই ভালো কথা হতো, কিন্তু ওদের মধ্যে স্বাভাবিকের মধ্যে থেকেও অস্বাভাবিক সম্পর্ক। আকাশ কিছু না বলে হুট করে সুইজারল্যান্ড চলে গিয়েছে। এই মুহূর্তে রোদকে রাজি করানো অসম্ভব ব্যাপার। জাহানারা বেগম চিন্তিত হয়ে বলেন, অস্বাভাবিক কেন? রোদ কি কিছু করেছে? না, রোদ মা কিছু করেনি। আমার ছেলেটা হলো ইগর পাহাড়। আমি চাই রোদ আকাশের কাছে যাও। একটু চেষ্টা করে দেখুন। না হলে আমি নিজেকে রোদকে আকাশের থেকে সরিয়ে আনবো। ওকে পড়াশোনা করে ব্যবসায় যোগ্য করে আমার চৌধুরী ইন্ডাস্ট্রি ওর নামে করে দেব। তবু রোদ মা আমাদের সাথে থাকবে। কিছুটা থেমে আবারও বলে, কিন্তু সবকিছুর আগে রোদ আকাশের কাছে যাক, একটা সুযোগ দিয়ে দেখুক। জানার বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে, রোদের অভিভাবক এখন আকাশ, আপনি। আপনারা যা ভালো মনে করেন। আর আমিও চাই আমার রোদ সুখী সংসার করুক। আফজাল চৌধুরী এবার একটু অনুনয়ের সাথে বলেন, আপনি রোদকে রাজি করেন আপা। আপনি ছাড়া কেউ রোদকে রাজি করাতে পারবে না। আপনি এখন রোদকে বলুন, দেখুন রোদ কি বলে, তারপর আমি বুঝিয়ে বলবো। আফজাল চৌধুরী ও জাহানারা বেগমের কথা এই পর্যায়ে রোদ নাস্তার ট্রে হাতে এসে হাজির হয়। সেই সাথে হাজির হয় মোমেনা বেগম। আফজাল চৌধুরীকে দেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আমি ভাবলাম আপনি আর আকাশ বাবা একসাথে এসেছেন, আকাশ আসবে না?
আফজাল চৌধুরী হেসে বলেন, আপনি তো দেখছি আকাশকে খুব পছন্দ করেন। মোহনা বেগম হেসে বলেন, অমন সোনার টুকরো ছেলেকে কি না পছন্দ করবে বলুন তো? সেটাও ঠিক। যাকগে, আপনি আমাকে এক কাপ চা করে খাওয়ান। রোদ চা আনতে ভুলে গেছে। মোহনা বেগম ট্রের দিকে তাকে দেখতে পান সত্যি চায়ের কাপ নেই। বেদিক ব্যস্ত হয়ে মোহনা বেগম বলেন, ও মা, তাই তো, কি যে করিস না রোদ। আপনি বসুন, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। ঠিক আছে। মোহনা বেগম সত্যি সত্যি বেরিয়ে যান রান্নাঘরের উদ্দেশ্যে। মোহনা বেগম চলে যেতে রোদ বলে ওঠে, আমি তো চায়ের পানি চুলায় বসে এসেছি, গরম দিব তাই। আফজাল চৌধুরী হাত দিয়ে মাছি দাঁড়ানো ভঙ্গিতে বলেন, আরে রোদ মা, তোমার সাথে কথা আছে। তোমার মামি থাকলে বলা যেত না? রোদ কিঞ্চিত কপাল কুঁচকে প্রশ্ন করে, কি কথা? আফজাল চৌধুরী একটু সময় নিয়ে বলে, রোদ মা, আমি চাচ্ছিলাম, না শুধু আমি না, তোর মাকেও বললাম, উনিও চাচ্ছেন তুই মা আকাশের কাছে যা, একটু সময় দে, তোদের সম্পর্কটা অসম্ভব, আমি কিছুতেই যাব না, আমাকে ক্ষমা করবে। রোদ বেশ জোরালো কণ্ঠে কথাটা আফজাল চৌধুরীর উদ্দেশ্যে বলে। আফজাল চৌধুরী রোদের কথায় মোটেও অবাক হননি, বরং এমন প্রতিক্রিয়া না পেলে অবাক হতেন। আফজাল চৌধুরী কিছু বলার পূর্বে জাহানারা বেগম বলে, দুনিয়াতে এর থেকে অসম্ভব জিনিস আছে রোদ, আর কোনো সম্পর্ক ভেঙে ফেলা এত সহজ নয়। সবার জীবনে খারাপ সময় আসে, সেই সময় টিকে থাকতে পারলে সামনের দিন ভালো হবে। তো শ্বশুর আব্বু যা বলছে মেনে নে, মনে কর এটা তোর দেওয়া শেষ সুযোগ। এরপর যদি মনে হয় তুই এই সম্পর্কে বা আকাশের সাথে থাকতে পারবি না, তখন নিজেকে মুক্ত করে নিতে পারবে, কেউ তোকে আটকাবে না। জাহানারা বেগমের কথার সাথেই আফজাল চৌধুরী বলে ওঠেন, হ্যাঁ রোদ মা, একটাবার সুযোগ দিয়ে দেখ, এই বুড়ো বাপটার কথা রাখ। যদি তোর মনে হয় আকাশ পরিবর্তন হবে না, আমি নিজে তোদের সম্পর্কে ইতি টেনে দেব। তোকে আমি আমার মেয়ে করে রাখবো। তুই সুইজারল্যান্ড যে পড়াশোনা করবি নিজের মতো, আমি সেই ব্যবস্থা করব। রোদ নিশ্চুপ দাঁড়িয়ে দুজনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি আপনাদের জন্য চৌধুরী ম্যানশনে থেকেছি, এখনো থাকছি। আপনার ছেলে আমাকে কিছু না জানে চলে গিয়েছে, যদিও সে বলেছিল, কিন্তু তার নির্ধারিত দিনে একদিন আগে কাউকে কিছু না জানে চলে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এমনকি এখনো পর্যন্ত একবারও যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি। তাহলে আমি সেই লোকের কাছে কোন ভরসায় যাব বলবেন আব্বু? বিদেশ বিভু হয়ে যে আমাকে রাস্তায় ছুড়ে ফেলবে না তার কি নিশ্চয়তা আছে? আর যে আমাকে দেশে মেনে নেয়নি সে বিদেশে মেনে নেবে কিভাবে? এ আশা কি দুর্দশা নয়? রোদমা, তোর সমস্ত কথা অক্ষরে অক্ষরে ঠিক, কিন্তু আমি তোকে পাঠাচ্ছি আকাশের ভরসায় না, আমি তোর থাকার ব্যবস্থা করে তারপরে পাঠাবো। আকাশ যদি তোকে তার কাছে রাখতে অস্বীকার ছাড়ে, তখন ওই দেশে থেকে যাতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করব। রোদ আফজাল চৌধুরীর কথা শুনে বলে, আমি নিজ ইচ্ছায় দেশ ছেড়ে এতদূর পাড়ি দিব, তবু অনিশ্চয়তায় আমি যার কাছে যাচ্ছি সে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আচ্ছা আব্বু, আপনি বলুন। আমি আপনার ছেলের কাছে গেলাম, তারপর সে আমাকে অ্যাকসেপ্ট করলো না, অপমান করলো, ফিরিয়ে দিল। এর থেকে বড় অপমান অসম্মান আর কিছু হতে পারে? বলুন। আফজাল চৌধুরী মাথা নত করে বলেন, আমি মানছি মা, তোর সব কথা সঠিক, তবুও একটা সুযোগ দিয়ে দেখ মা। রোদ আরো কিছু বলতে উদ্ধত হলে জাহানারা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে, এত তর্ক ভালো না রোদ, তোর সব কথা ঠিক মেনে নিয়েই বলছি, তুই যা, মায়ের কথা শোন, তোর শ্বশুর আব্বু কথা শোন। কিন্তু আম্মু, কোনো কিন্তু না, আমি বলছি তোর শ্বশুর আব্বু বলছে, শেষ সুযোগ দিয়ে দেখ। রোদকে কথাটা বলে জাহানারা বেগম আফজাল চৌধুরীকে বলেন, আপনি সব ব্যবস্থা করুন, রোদ যাবে। গত কয়েকদিন যাবৎ একটানা মিটিং, অফিসার ফ্যাক্টরি ভিজিট করে আকাশ অত্যন্ত ক্লান্ত। সবেমাত্র প্যান্ট হাউসে ফিরেছে। প্যান্ট হাউসে ঢুকে ওয়াশকোটটা খুলে রেখেই ডিভানে গা এলিয়ে বসেছে। সে সময়ে লিউ এসে আকাশের পাশে বসে আকাশের প্যাটের কাছে মুখ নিয়ে ঘষতে থাকে। অনেকদিন পর নিজ মালিককে দেখতে পেয়ে লিউজনের নিজস্ব ভঙ্গিমায় অভ্যর্থনা জানাচ্ছে। লিউকে দেখে আকাশ লিওর মাথায় হাত বুলিয়ে কোলে টেনে নিয়ে বলে, হেই লিও, ডিড ইউ মিস মি? হু ব্রট ইউ হেয়ার? আকাশের কথা প্রত্যুত্তরে লিও শুধু মিউ মিউ করে আকাশের বুকের সাথে মুখ ঘষতে থাকে। সেই সময় আকাশের ফোন অনেকে মেসেজ আসে, লিউকে প্যান্ট হাউসে রেখে এসেছি স্যার, হ্যাভ এ গুড ডে। আকাশ বাংলাদেশে যাওয়ার আগে অনেকের কাছে লিউকে রেখে যায়। লি পার্সিয়ান বিড়াল। লির সম্পূর্ণ শরীর সুন্দর সোনালী লোমে ঢাকা, সবুজ রঙের চোখ, আকাশের ছায়ার সঙ্গে। যতক্ষণ সে প্যান্ট হাউসে থাকে ততক্ষণ আকাশের সাথে সাথে থাকে। আকাশ লিকে বিমানে রেখে বলে, লিউ এখানে থাকো, শাওয়ার নিয়ে আসি। লিকে বসে রেখে আকাশ সোজা ওয়াশরুমে চলে যায়, আর লিও হাসি ভঙ্গিতে ডিভানে বসে অপেক্ষা করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।